দেখুন, আমরা তো প্রধানত বলে থাকি যে স্বামী বিবেকানন্দ সাধক রূপে বিপ্লবী। তারই একটা প্রমাণ আজ আমাদের সামনেই আছে। সেটা নিয়ে আজকে আমার আলোচনার বিষয়। স্বামী বিবেকানন্দ তখন শিকাগো বক্তৃতা সেরে এসছেন, খুব দেশে এবং বিদেশে জনপ্রিয় হয়েছেন। ঠিক তেমন সেই টাইমেই 1901 সালে তাকে ডাকতে এসছে জাপান থেকে একজন চিত্রশিল্পী, নাম ওকাকুরা। তিনি আসলেন এবং ঠাকুরবাড়িতে তাকে সম্বর্ধনা দেওয়া হলো। তিনি জানতে পারলেন যে স্বামী বিবেকানন্দ যেতে পারবেন না, কারণ স্বামী বিবেকানন্দের শরীর খুব খারাপ আছে, খুবই অসুস্থ আছেন তিনি। তা সেই সম্বর্ধনা সভায় তিনি বললেন যে তোমরা এত বেশি ভারতীয় আর খুব মুষ্টিমেয় ইউরোপীয়রা তোমাদেরকে যে শাসন করছে, সেটা সত্যিই খুব লজ্জাজনক। আর এই কথাটি প্রমথনাথ মিত্রের খুব গায়ে লাগলো। সে তো ছাত্র, তার খুব গায়ে লেগেছে। সে তখন সিদ্ধান্ত নিল যে না, সত্যি এর জন্য আমাদের কিছু করা উচিত, এবং সে চলে গেল সতীশচন্দ্র বসুর কাছে এবং তারা মিলে একটা সিদ্ধান্ত নিল যে একটা সমিতি গঠিত হবে, যার প্রধান কাজ হবে ব্যায়াম এবং বিপ্লবী কার্যকলাপ করা। বেশ, বিপ্লবী কার্যকলাপ, সেই বিপ্লবী কার্যকলাপের জন্য শুরু হলো অনুশীলন সমিতি, যার প্রমথনাথ মিত্র, সতীশচন্দ্র বসু, ভূপেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ বাঘা যতীন, অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, এরা সকলেই ছিলেন, উল্লাসকর দত্ত, এরা ছিলেন। তাদের হাত ধরেই আমাদের অনুশীলন সমিতি পথ চলা শুরু করলো। সময় যাচ্ছে এবং মানিকতলার যে মুরারিপুকুর রোড, সেইখানটায় তাদের প্রথম আলোচনা সভা তৈরি হলো। হেমচন্দ্র কানুনগো তিনি তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিলেন। তার পেছনে কারণ সে বোমা বাঁধা শিখবে। আচ্ছা বেশ, কোথায় যাবে? ফ্রান্সে গেলেন এবং সেখানে মাদাম কামা এনার কাছ থেকে তিনি প্রধানত বোমা বাঁধা শিখে আসলেন, বোমা তৈরি। সেখানে উল্লাসকর দত্তেরও একটা ভূমিকা ছিল, কারণ তার পিতা ছিলেন শিবপুরের একজন শিক্ষক বা প্রফেসর, এবং সেখান থেকে বাবার কাছ থেকে সে বিভিন্ন মেটেরিয়ালস কালেক্ট করত এবং নিজেই নিজের বাড়িতে এক প্রকার বোমা বাঁধার কারখানা মতো ছোটখাটো বানিয়ে ফেলেছিল। তা হেমচন্দ্র কানুনগো এবং উল্লাসকর দত্তের, এদের দুজনের হাত ধরে এই বোমা বাঁধাটা শুরু হলো। এবার বোমা বাঁধা চলছে, তখন নতুন হাত এবং তারা ভয়ও পাচ্ছে। তাই সিদ্ধান্ত নেওয়া হলো যে মানিকতলা বা মুরারিপুকুর রোড, মানিকতলা 32 মুরারিপুকুর রোড, ওই জায়গাটায় বোমা বাঁধার কাজ শুরু হবে। ওখানটায় প্রধানত অরবিন্দের পৈতৃক জমি ছিল, 7 বিঘা 12 কাঠার মতন এমন একটা জমি ছিল, অনেকটা বড় জমি। তা ঠিক তেমন সিদ্ধান্ত নেওয়া হলো, কিন্তু হেমচন্দ্র কানুনগো তাতে বাদ সাধলেন। কেন? কারণ না, এখানটায় করা যাবে না, আমরা অন্য জায়গায় করব। কোন জায়গা? ভবানীপুর। ভবানীপুরে তারা গেল, বোমা বাঁধার কাজ শুরু করলো। এবং ঠিক সেই সময় 1904 সাল, এই 1904 সালে প্রথম সন্ধ্যা পত্রিকা প্রকাশিত হলো ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের হাত ধরে। তিনি কি করলেন? এতে বিভিন্ন রকমের কটূক্তি বা বিদ্রুপাত্মক ভাষা লিখতে থাকলেন ইংরেজদের বিরুদ্ধে বা উপনিবেশিক শক্তির বিরুদ্ধে। এবং তাকেই অনুসরণ করে পরবর্তীকালে আরো একটি পত্রপত্রিকা শুরু হলো, যার নাম বন্দে মাতরম, 1905 সালে। এর শুরু করলেন বিপিনচন্দ্র পাল, কিন্তু তা পরবর্তীকালে সম্পাদকের পদে আসলেন অরবিন্দ ঘোষ। এবং অরবিন্দ ঘোষ যখন বসেছেন, তখন তিনিও এই জাতীয় যোগ্য খ্যাপার চিঠি ইত্যাদি বিষয়বস্তু লেখা শুরু করলেন, যাতে বলছেন যে আমার উন্মাদনা দরকার, আমার বিশৃঙ্খলা দরকার, আমার লুটতরাজ দরকার। তার পেছনে কারণ কি? একমাত্র স্বাধীনতা, আমাদের স্বাধীনতাটা আনতে হবে। সেই কারণে এইসব লেখালেখি চলছে। এবার এটা তো লেখালেখির পর্যায়ে। 1905 সাল খুবই উল্লেখযোগ্য, কারণ সেখানে বঙ্গভঙ্গ হচ্ছে এবং একটা স্বদেশী আন্দোলনের একটা ঝাঁক আসছে এবং সেখানে বহু স্থানীয়রা নেতৃত্ব দিতে এগিয়ে আসছে ভারতবর্ষ তথা বাংলার মধ্যে থেকে, বঙ্গভঙ্গের বিরোধিতা করে। তখন একটি কার্যকলাপ চালিয়েছিল অনুশীলন সমিতি, যা পরবর্তীকালে আলোচনা করব। এই যে আজকের যে আলোচনা, সেটা হচ্ছে মুজাফফরপুর বোমা মামলা। তা বেশ হলো, এবং পরবর্তীকালে 1906 সালে যুগান্তর পত্রিকা প্রকাশ করলো। কারা প্রকাশ করলো? এই অনুশীলন সমিতি। এই অনুশীলন সমিতি যুগান্তর পত্রিকা যেমন প্রকাশ করলো, তারা এর মাধ্যমে বৈপ্লবিক কার্যকলাপে আরো বিস্তারিত ব্যাখ্যা দিতে থাকলো।
বিভিন্ন বিষয়বস্তুকে তারা উপাদেয় করে উপস্থাপন করতে থাকলো এই সমাজে। এবং সেখানে যখন বন্দে মাতরম নিয়ে মামলা হলো কার কাছে? প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের কাছে। এবার তিনি প্রধানত নরম স্বভাবের নন, তিনি যে কোনো বিপ্লবীকে যে কোনো রকমের শাস্তি উনি দিতেন, মানে ওনার হাত থেকে কোনো বিপ্লবী ছাড় পেতেন না। তা ঠিক তেমন ভাবেই উনিও বিপ্লবীদের শাস্তি দেওয়া শুরু করলেন এবং সেই সময় এই বন্দে মাতরম মামলাটি গেল ওনার হাতে। এবং সেখানে সাক্ষী হিসেবে ডাকা হলো এই বন্দে মাতরম পত্রিকার প্রতিষ্ঠাতা বিপিন চন্দ্র পালকে। এবং বিপিন চন্দ্র পাল অরবিন্দের বিরুদ্ধে বক্তব্য দিতে অস্বীকার করলেন, কিন্তু সেই সময় আদালতে প্রচন্ড ভিড় হলো, প্রচন্ড মানুষের জঞ্জাট সৃষ্টি হলো এবং তার মধ্যে 15 বছরের শিশু সুশীল সেন, তাকে এক প্রকার আইনি সাজা বা বেআইনি সাজা দেওয়া হলো। কি বেআইনি সাজা? যে ওই হট্টগোলের মধ্যে থেকে ওই শিশুটি পুলিশ যেহেতু বেত চালিয়েছিল তার জন্য ওই শিশুটিও ওই পুলিশকে মেরে দিয়েছিল, তার জন্য তার প্রকাশ্যে শাস্তি দেওয়া হলো 15খানা বেতের বাড়ি। বুঝতে পারছেন? 15টা বেতের বাড়ি দেওয়া হলো ওই শিশুটাকে। এবং সেখান থেকেই 3জন মানুষ, যে অরবিন্দ, সুবোধচন্দ্র মল্লিক এবং চারু দত্ত, এরা সিদ্ধান্ত নিলেন, অরবিন্দ কিন্তু ঋষি অরবিন্দ, সিদ্ধান্ত নিলেন যে আমরা এই কিংসফোর্ডকে শাস্তি দেব, যেটা যদিও তাদের দ্বিতীয় পরিকল্পনা। এইবার সেই শাস্তি দেওয়ার জন্য তারা প্রথমেই পরেশ মৌলিকের হাতে করে একটি বই এবং তার মধ্যে বোমা রেখে বইটাকে বন্ধ করে পাঠালেন। সে বোমাটা নিয়ে গেলেন এবং কিংসফোর্ডের আবদালির কাছে দিয়ে আসলেন। যে সব জায়গায় বই খাতা রাখে সেরকম জায়গাতে পড়ে থাকলো, যার আর কোনো রকমের ব্যবহার হলো না। যদি সেই বইটা খোলা হতো তাহলে হয়তো বোমটা ফাটতো অথবা অন্য কিছু হতে পারত, যা হয়নি। কিন্তু তারপরে 1908 সালে কিংসফোর্ডের স্থান বদল হলো। তিনি ক্যালকাটা ম্যাজিস্ট্রেট থেকে উনি চলে গেলেন মুজাফফরপুরে এবং সেখানে হেমচন্দ্র কানুনগো ক্ষুদিরামের নাম বললেন যে ক্ষুদিরামকে পাঠানো হোক, এবং বগুড়ার প্রফুল্ল চাকি এবং মেদিনীপুরের ক্ষুদিরামকে পাঠানো হলো। এবং তাদের দুজনের দুটো নাম দিয়ে দেওয়া হলো, যে ক্ষুদিরামের নাম দেওয়া হলো দুর্গাদাস সেন এবং প্রফুল্ল চাকির নাম দিয়ে দেওয়া হলো দীনেশচন্দ্র রায়, ছদ্মনাম। এবং দিয়ে তাদেরকে পাঠানো হলো, তারা গিয়ে পৌঁছালো 1908-এ। এবং 1 মাস ধরে তারা লক্ষ্য করলো যে কোন পথ দিয়ে কিংসফোর্ড যাচ্ছে, কোন পথ দিয়ে আসছে, কোন গাড়িতে করে যাচ্ছে, এই সকল বিষয়বস্তু। তা ঠিক তেমন যেমন ভাবনা তেমন কাজ। 30শে এপ্রিল তারা বোমা নিয়ে গেল এবং ছুড়ল, কিন্তু দুর্ভাগ্যবশত সাথে মারা পড়লো কেনেডি পরিবারের 2জন সদস্য, মানে কেনেডির স্ত্রী এবং কেনেডির কন্যা। এই কেনেডিটা কে? তিনি ছিলেন বাঘা যতীনের এক প্রকারের মালিক, যিনি আর কি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যার কাছে স্টেনোগ্রাফারের কাজ করতেন। এবার উনি তো স্টেনোগ্রাফারের কাজ করতেন, তা মৃত্যু হয়েছে যেহেতু সেটা দুঃখের বিষয়। মৃত্যু হওয়ার পরে 25 কিলোমিটার, প্রায় 25 কিলোমিটার ওই রাত্রিবেলায় ক্ষুদিরাম বসু পথটা পার করেছেন এবং সেখান থেকে সমস্তিপুর জেলার উইলি স্টেশনে তিনি এসে পৌঁছেছেন এবং সেখান থেকেই তাকে ধরা হয়েছে, মানে পুলিশেরা তাকে ধরেছে। আর এদিকে প্রফুল্ল চাকি, তাকেও ধরেছে মোকামা স্টেশন থেকে। কে ধরেছে? বাঙালি, নাম নন্দলাল বন্দ্যোপাধ্যায়, পুলিশ সাব ইন্সপেক্টর। উনি ধরার পরে প্রফুল্ল চাকি নিজে খুব দুঃখিত বোধ করলেন এবং সেখান থেকে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে নিজেকে আত্মহত্যা বা আত্মবলিদান দিলেন। বেশ, দেওয়া তো হয়ে গেল। এবং ঠিক তার 6 মাস বাদে, 6 মাস এবং অল্প কিছুদিন বাদে 9ই নভেম্বর নন্দলালের মৃত্যু হলো। সেটা একটু বাদে বলছি। তার আগে 13ই আগস্ট আমাদের ক্ষুদিরামের ফাঁসি হলো, যে প্রথম বিপ্লবী যার ফাঁসি হয়েছিল। এই ছিল মুজাফফরপুর বোমা মামলা। এইবার দেখুন, নন্দলাল ব্যানার্জি যে ইংরেজদের সহায়তা করেছিল, তার ফলে তিনি ইংরেজদের থেকে বেশ ভালো পরিমাণে উপঢৌকন, টাকা, বেশ উঁচু পদ এগুলো পেয়েছিল। কিন্তু বিপ্লবীদেরও তো একটা বক্তব্য আছে,
তারাও তা দিয়েছিল। ঠিক 6 মাস এবং অল্প কিছুদিন বাদে 9ই নভেম্বর সেন্ট জেমস স্কোয়ারে গিয়ে, যেটা হচ্ছে তার বাড়ির আশেপাশের রাস্তা, সেই সেন্ট জেমস স্কোয়ারে গিয়ে শ্রীশ পাল এবং রণেন্দ্রনাথ গাঙ্গুলি এরা আত্মোন্নতি সভা, যা কিন্তু আবার সে বিপিনচন্দ্র পাল, ওই বিপিনচন্দ্র পালেরই আত্মোন্নতি সভার সদস্য এরা গেল এবং প্রথম গুলিটা করলো শ্রীশ পাল। কাকে? নন্দলাল ব্যানার্জিকে। কেন? কারণ তিনি এক প্রকার অনৈতিক কাজ করেছেন। এইবার গুলি করার পরে সেই দেহটা মাটিতে লুটিয়ে পড়লো, তারা চলে গেল। এবং এই ঘটনা স্বাধীনতার আগে কোনো রকম ভাবেই প্রকাশিত হয়নি। যেটা নরেন গোসাই যেই ভুলটা করেছিল মুরারিপুকুর বোমা মামলাতে, ঠিক সেই ভুলটা কিন্তু এরা করেনি। এরা আর প্রকাশিত করেনি। স্বাধীনতার পরবর্তীকালে এই বিষয়টি প্রকাশিত হয়েছে। এইটুকুনি আমার মুজাফফরপুর বোমা মামলা। এবং ওই মুজাফফরপুর বোমা মামলার পরেই, ওই সূত্র ধরেই, ঠিক তার পরের দিনই আমাদের কলকাতায় আলিপুর বোমা মামলা শুরু হয়। অর্থাৎ মুজাফফরপুরে বোমা ফাটলো এবং তারপরেই পুলিশ সেই সূত্র ধরে আস্তে আস্তে আলিপুরে বোমা মামলা শুরু করলো। অর্থাৎ আলিপুর থেকে ধরপাকড় শুরু হবে, যা পরে আমি আলোচনা করব। আজকের মতো এইটুকুনি, এরপরে আবার দেখা হবে।